আমার স্কুটারের মাইলেজ কীরকম পাই এটা নিয়ে অনেক সময় অনেক গ্রুপে অনেকেই আমাকে কোশ্চেন করেন। তো আমি আমার অ্যাভারেজ মাইলেজ বললে অনেকে এটা বিশ্বাস করতে চায় না। তো আজকে একদম সরাসরি স্কুটারের মাইলেজ কীরকম পাচ্ছি সেই জিনিসটা দেখাবো। আজকে আমাকে অনেকটা রাস্তা রাইড করতে হবে, বিভিন্ন ধরনের রাস্তায় রাইড করব। তো সব ধরনের রাস্তায় রাইড করার পরে মাইলেজটা কত পাচ্ছি সেই জিনিসটা একদম সরাসরি দেখাবো। তেল ভরা শেষ, এখন মিটারটা 0 করে ফেলি। তো আজকে হচ্ছে ট্রিপ বিটাতে আজকে আমি হিসাবটা রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। যারা সাধারণত বাইক চালায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটা ধারণা পোষণ করে যে স্কুটার রাইডাররা সম্ভবত স্কুটারে মাইলেজ বেশি পাওয়া যায়, এই কারণেই স্কুটার চালায়। কিন্তু বাস্তবিক অর্থে সেম সিসি সেগমেন্টের মোটরসাইকেলের তুলনায় স্কুটারের মাইলেজ বেশিরভাগ ক্ষেত্রেই কম পাওয়া যায়, যে কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্কুটার কেনার পরে যখন মাইলেজটা কম আসে তখন অনেকেরই ডিস্যাটিসফ্যাকশন হয় এবং বিভিন্ন কমিউনিটিতে আস্ক করতে থাকে যে স্কুটারের মাইলেজ এত কম পাচ্ছি, কী করণীয় বা কী করা যাইতে পারে। বাংলাদেশে অফিসিয়ালি যে সমস্ত স্কুটার পাওয়া যায় তার মধ্যে সুজুকি এক্সএস 125-এর মাইলেজ ওয়ান অফ দ্য বেস্ট। মাইলেজের ব্যাপারে যারা কনসার্ন তারা এই স্কুটারটা দেখতে পারেন। সুজুকির যেই অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের র্যানকন মোটরস, ওদের আসলে এই স্কুটারটার প্রচার প্রসার নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। এই যে মাইলেজ ব্যাপারটা এই স্কুটারে ওয়ান অফ দ্য বেস্ট, এরা কখনোই এটা প্রচার করে না ওইভাবে। আবার কিছু কিছু কোশ্চেন আছে, কোশ্চেনেবল ব্যাপারগুলোও তারা কখনোই এক্সপ্লেন করে না। তাদের কথা হচ্ছে আনছি, তোমরা কিনলে কিনো, না কিনলে নাই। এই কারণে স্কুটারটা সাধারণ মানুষের মধ্যে অত জনপ্রিয়তা পায় নাই। আমার স্কুটারের মাইলেজ কীরকম পাই এটা নিয়ে অনেক সময় অনেক গ্রুপে অনেকেই আমাকে কোশ্চেন করেন। তো আমি আমার অ্যাভারেজ মাইলেজ বললে অনেকে এটা বিশ্বাস করতে চায় না, অথচ আমার চেয়ে ভালো মাইলেজ পাইছে এই একই স্কুটারে এরকমও আছে। তো আজকে একদম সরাসরি স্কুটারের মাইলেজ কীরকম পাচ্ছি সেই জিনিসটা দেখাবো। আজকে আমাকে অনেকটা রাস্তা রাইড করতে হবে, বিভিন্ন ধরনের রাস্তায় রাইড করব। তো সব ধরনের রাস্তায় রাইড করার পরে মাইলেজটা কত পাচ্ছি সেই জিনিসটা একদম সরাসরি দেখাবো। তার আগে আমার ফুয়েল লোড করতে হবে, ফুয়েল প্রায় শেষের দিকে। আজকে ফুয়েল লোড করতে আসছি সেবা গ্রিন ফিলিং স্টেশনে। বেরিবাদের এই স্টেশনের ফুয়েলের মান তুলনামূলক ভালো, যদিও বলবো না যে বেস্ট, তুলনামূলক ভালো। ফুল করেন। হয়েছে আর দিন না। 540। তেল ভরা শেষ, এখন মিটারটা 0 করে ফেলি। তো আজকে হচ্ছে ট্রিপ বিটাতে আজকে আমি হিসাবটা রাখবো। তো আমারটা যেহেতু এফআই ইঞ্জিনের গাড়ি, একদম ফুয়েল শেষ করে তারপরে আবার অল্প কিছু ফুয়েল নিয়ে কত দূর যায় সেটা টেস্ট করতে পারবো না, কারণ এফআই ইঞ্জিনে ফুয়েল একদম না থাকলে এফআই যে সেন্সরটা আছে এটাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আমার মাইলেজটা হিসাব করব ফুল ট্যাঙ্ক থেকে ফুল ট্যাঙ্ক হইতে যতটুকু দূরত্ব আমি কভার করব সেটাকে আমার টোটাল ফুয়েলের যে পরিমাণ সেটা দিয়ে ভাগ করে মাইলেজটা বের করব। তো আজকে মাইলেজ টেস্ট করার কারণ হচ্ছে আজকে আমি সব ধরনের রাস্তাতেই রাইড করতে হবে আমাকে, যেমন অলিগলির এই ছোটো রাস্তা থেকে ঢাকার ভিতরের জ্যাম, 300 ফিটের রাস্তা,
গ্রামের রাস্তা, মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, সব ধরনের রাস্তাতেই আজকে রাইড করব। সব ধরনের রাস্তাতে রাইড করে যে মাইলেজটা পাবো সেই মাইলেজটা দেখাবো। ঢাকা শহরের ভিতরে ঢুকে পড়লাম, তার মানে এখন যানজট শুরু হবে। শুধুমাত্র ঢাকা শহরের ভিতরেই আমি যতবার স্কুটার রাইড করছি, ঢাকা শহরের ভিতরে আমি নর্মালি 40 থেকে 50-এর ভিতরেই মাইলেজ পাইছি। কারণ ঢাকা শহরে বেশিরভাগ ক্ষেত্রেই যানজটের কারণে খুব বেশি টানা যায় না, আর জ্যামে বসে থাকলে স্বাভাবিকভাবেই ফুয়েল খরচ হয়। তো যারা শুধুমাত্র ঢাকা শহরের ভিতরেই এই স্কুটার চালায়, তারা যদি 40 থেকে 50-এর ভিতরে মাইলেজ পায়, তাহলে আমার মনে হয় দ্যাটস এনাফ। কারণ ঢাকা শহরের ভিতরে আসলে কোনো টু হুইলারেই সাধারণত 50-এর বেশি মাইলেজ পাওয়া যায় না। টুকটাক জ্যাম আছে এদিকে। আমি দেখছি ঢাকা শহরে সিগন্যাল ছাড়া যে সমস্ত জ্যামগুলো লাগে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হচ্ছে মানুষের কমন সেন্সের অভাবের কারণে হয়। অনেক সময় দেখা যায় যে একটা বাস পুরো একটা রাস্তা আড়াআড়িভাবে রেখে দিয়ে ব্লক করে হয় যাত্রী নামাচ্ছে অথবা যাত্রী তুলতেছে। এর পিছনে দেখা যাবে প্রায় 1-1.5 কিলোমিটার জ্যাম লেগে আছে। বাস ড্রাইভারদের কোনো ভ্রুক্ষেপই নাই, দেখারও কেউ নাই। অর্ধেক রাস্তা দখল করে রাখে হকাররা, অর্ধেক রাস্তা থাকে রিক্সার, অটোর, সিএনজির, আর বাকি যে একটা লেন থাকে ওই একটা লেনও বাস ব্লক করে রাখে। সিগন্যাল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত যানজটগুলাই হয়। এই যানজটের ভিতর পড়ে আমাদের ফুয়েলের অনেকটা অংশই অপচয় হয়। কিছু করার নেই, সিস্টেম লস। যাক, কুড়িল ফ্লাইওভারে চলে আসছি। এইখান থেকে একটু ফ্রি রাস্তায় টানা যাবে। গত সোমবারে ভয়াবহ জ্যামের মধ্যে পড়ছিলাম এই রাস্তায়। আজকে গাড়ি ঘোড়া তুলনামূলক একটু কম আছে। যাক, অবশেষে 300 ফিটের রাস্তায় উঠতে পারলাম। এখন যে 12-15 মিনিট পাবো, এই 12-15 মিনিট আরামসে টানতে পারবো। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সুন্দর দিছে তো নামটা। ফাঁকা রাস্তায় টানার সুবিধা হচ্ছে আমার স্কুটারে যেহেতু এয়ার কুলড ইঞ্জিন, ফাঁকা রাস্তায় ঠান্ডা বাতাস ইঞ্জিনে প্রবেশ করতে পারে, যার কারণে ইঞ্জিন ওভারহিট হয় না। ইউজুয়ালি ইঞ্জিন ওভারহিট হইলে ফুয়েল কনজাম্পশনটা বেশি হয়, মাইলেজটা ড্রপ করে। এই কারণেই ঢাকা শহরের তুলনায় হাইওয়েতে সব স্কুটারেরই মাইলেজ বাড়ে। এইখানে 70-80-তে টানতে পারবো। আমি ইউজুয়ালি এরকম স্পিডই রাখি হাইওয়েতে। এর বেশি যে টানা যায় না তা না, টানা যায়, বাট কোনো একটা বাসকে ওভারটেক করতে গেলে যে ইনস্ট্যান্ট পাওয়ারটা দরকার হয় তখন আর ওইটা পাওয়া যায় না। এমনিতে 90-100 গতি উঠে, কিন্তু ওভারটেক করতে গেলে অনেকটা সময় লাগে। 4 লেনের রাস্তা হলে সমস্যা হয় না, বাট 2 লেনের রাস্তা হলে কিন্তু পরবর্তীতে দেখা যায় অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসে। তো এই কারণে 70-80-তেই রাখি। দরকার হইলে আরেকটু স্পিড আপ করে 90 পর্যন্ত তুলে ফেলা যায়, ওভারটেকিংটা ইজি হয়। তো এই রাস্তা শেষ হওয়ার পরে মোটামুটি গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে চালাতে হবে। আবার তখন ক্যামেরার সামনে আসবো। টোটাল চলছে এখন পর্যন্ত 21 কিলো। আবার যখন সামনে আসি তখন দেখি কত কিলো হয়। তো চলে আসছি গ্রামের ভিতরের রাস্তায়। রাস্তাটা স্মুথ, কিন্তু এই রাস্তায় প্রচুর অটো চলে আর বিভিন্ন ধরনের গাড়ি চলে। আসলে অটো, সিএনজি, মাইক্রো ট্রাক, বাস থেকে শুরু করে সবই চলে। আসলে গ্রামের ভিতরের রাস্তা হইলেও এটা অনেকটা বিজি একটা রাস্তা। এই রাস্তায় খুব বেশি আসলে টানা যায় না, তবে রাস্তাটা সুন্দর, একদম স্মুথ, স্পিড ব্রেকার নাই, জ্যামেও আসলে পড়তে হয় না। কিছু বাজার ঘাট আছে ছোটোখাটো, ওগুলাতে টুকটাক স্পিড কমানো লাগে, তো আহামরি কোনো ব্যাপার না। এখন পর্যন্ত 35 কিলো চলছে ফুয়েল লোড করার পরে। আরও অনেকটা রাস্তা আমাকে আসলে আজকে রাইড করতে হবে। ঢাকা শহরের জ্যাম,
300 ফিটের খোলা রাস্তা, গ্রামের ভিতরের এই চিপা চাপা রাস্তা শেষ করে ঢাকা সিলেট মহাসড়ক এবং সবশেষে আবার এক্সপ্রেসওয়েতে উঠব। সো সব ধরনের রাস্তায় মোটামুটি কভার করা হয়ে যাবে, আর সব ধরনের রাস্তায় চালানোর পরেই মাইলেজটা মেজার করব। তো একটা ভালো আইডিয়া আপনারা পাবেন মাইলেজটা কীরকম আসে অ্যাকচুয়ালি। আমার আজকের জার্নির প্রথম পর্ব আরও কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, সো ওই পর্যন্ত আর ভিডিও টেনে লম্বা করব না। দ্বিতীয় পর্বের জার্নি শুরু হইলে তখন আবার ক্যামেরা অন করব। এখন পর্যন্ত চলছে টোটাল 38.5 কিলো। আমার আজকের জার্নির দ্বিতীয় পর্বে আবারও সবাইকে স্বাগতম। অলরেডি 48 কিলোর উপরে চালানো হয়ে গেছে। তেলের দাগ এখনও ফুলই আছে, তার মানে আমার 1 লিটার তেল এখনও খরচ হয়নি। সুজুকি এক্সেসের ফুয়েল মিটারে 5টা দাগই আছে, আর অফিসিয়াল হিসাব অনুযায়ী 5 লিটার তেলই ফুয়েল ট্যাঙ্কে ভরা যায়। যদিও প্র্যাকটিক্যালি আমি জানি যে এটাতে প্রায় 5.2 লিটার তেল ঢোকানো যায় একদম গলা পর্যন্ত তেল নিলে। বর্তমানে আছি ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায়। সামনে ফ্লাইওভারটা দিয়ে আমি ভুলতা গাউসিয়া ক্রস করে ওই পারে চলে যাব। ঢাকা সিলেট হাইওয়েটাতে প্রচুর পরিমাণ ট্রাক চলে, পাথরের ট্রাক, পণ্যবাহী ট্রাক, পিক আপ ভ্যান, অভাব নাই। আর ট্রাকগুলো যখন চলে মোটর সাইকেলে আসলে গুনাই ধরে না, যে কারণে নিজের সেফটি নিজের কাছে। ঢাকা সিলেট হাইওয়ের সামনে যে অংশটুকু বাকি আছে, আরে মাহবুদ, যা বলছিলাম, ঢাকা সিলেট হাইওয়ের সামনে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকুতে অনেক গার্মেন্টস আছে, বড় বড় গার্মেন্টস। অনেক লোক একসাথে কাজ করে। যখনই ছুটি হয় অথবা অফিস টাইম শুরু হওয়ার টাইমটা, তার আগের সময়টুকু প্রচুর পরিমাণ জ্যাম লাগে। লাস্ট যেদিন এই রোড দিয়ে গেছি, এই রোডে ভয়াবহ জ্যাম ছিল। আজকে কি অবস্থা হয় ঠিক জানি না, সামনে গেলে বুঝতে পারবো, কারণ আর একটু সামনে থেকেই শুরু হবে জ্যামগুলা। ট্রাক আর ট্রাক, ট্রাক আর ট্রাক, এত ট্রাক চলে এই রোডে। বিশাল লরি, পিক আপ ভ্যান, কভার্ড ভ্যান। যত লোডেড গাড়ি তত স্পিড কম, ফলে পেছনের গাড়িগুলাকেও বাধ্যতামূলকভাবে আস্তে ড্রাইভ করতে হয়, উপায় নাই আসলে। তার উপরে আবার চলতেছে রাস্তার কাজ, তো সব মিলায়া জ্যাম টেম লেগেই থাকে বাকি রাস্তাটুকুতে। ব্রিজ পার হওয়ার আগ পর্যন্ত এই জ্যাম থাকবেই। একটু পরপর হয়তো একটু ফ্রি রাস্তা পাবো, আবার দেখা যাবে কোনো একটা গার্মেন্টসের সামনে অথবা বাজার এরিয়াতে জ্যাম। আজকে অনেকটাই আর্লি বেরোইছি, 2:30টার মতো বাজে, জ্যামটা অ্যাভয়েড করার জন্য। শুধু প্রচুর ট্রাকের পিছনে পরে জীবন তামা। ট্রাকগুলোকে পাশ কাটিয়ে আস্তে আস্তে আগায় যাচ্ছি যাত্রাবাড়ির দিকে। যাত্রাবাড়ি হয়ে তারপরে আবার উঠবো আমি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। খানিকটা রাস্তা এক্সপ্রেসওয়ে চালানোর পর তারপরে আবার নবাবগঞ্জের উদ্দেশ্যে মফস্বলের রাস্তা দিয়ে যাইতে হবে। তো বাংলাদেশে যত প্রকারের রাস্তা আছে মোটামুটি সব ধরনের রাস্তাই কভার করা হয়ে যাবে। সবশেষে গিয়ে তেল ভরবো আর মাইলেজটা চেক করব। 55.6 কিলো রাইড করা হয়ে গেছে। ফুয়েলের ইন্ডিকেটর বলতেছে এখনো 1 লিটার তেল শেষ হয় নাই। দেখা যাক কত কিলো পর ইন্ডিকেটর বলে যে 1 লিটার শেষ হয়েছে। বড়পা না বরপা। ওহো, আবার বিখ্যাত জ্যাম। সামনে মনে হয় বাসটা কাত হয়ে আছে, কি সমস্যা জানি না। দেখি যতটুকু পারি আগায় যাই। 2 হুইলার হইলে এই একটা সুবিধা, আগায় যাওয়া যায় যতটুকু ফাঁকা পাওয়া যায়। আরে এটা উঠবে কেমনে বাস? এটা সামনে গিয়ে তারপরে তো উঠতে পারে। একটা গাড়ির জন্য যে জ্যাম। এখন দেখা যাবে বিশাল এক জ্যাম লেগে গেছে। ট্রাক আর ট্রাক, ধুলা। ফ্যামিলি জানে যে ধুলা দিয়ে আসা যাওয়া করি, কি পরিমাণ ধুলা দিয়ে যে আসা যাওয়া করি এটা তো আর কেউ জানে না। এত ধুলা খাইতে খাইতে কোন দিন যে নিজে অসুস্থ হয়ে যাই।
আস্তে রে বাবা। স্কুটার যদিও অফ রোডিং এর জন্য না, কিন্তু বাংলাদেশে মোটামুটি সব রাস্তায় হচ্ছে অফ রোডিং। ঢাকা শহরের কিছু ভালো রাস্তা বাদে আর এক্সপ্রেসওয়ে গুলা বাদে। ট্রাক আর ট্রাক, কেজি কেজি ধুলা। যারা ঘরে বসে মনে করেন যে টাকা কামানো অনেক সোজা, আমার ভিডিওর এই অংশটুকু তাদের জন্য। ট্রাকটা কি কাত হয়ে পড়বে আমার উপরে? ওরে বাবারে, ডিস্টেন্স মেনটেন করাটাই বেটার। রূপগঞ্জটা পার হইলে তারপরে গিয়ে জ্যাম কিছুটা হইলেও কমবে। এখন আপাতত এই ধুলা বালুর মধ্যে দিয়ে যাইতে হবে। বালু ধুলা এমন পরিমাণ, পিছনের চাকা একবার এদিক একবার সেদিক দোল খাচ্ছে। দুই পাই নামায় রাখছি, যে কোনো পরিস্থিতিতে ক্যাচ আপ করতে পারবো। আমার জন্য একটু জায়গা রাখিস রে ভাই। আছে, বের হয়ে যাই। ভাবছিলাম রূপগঞ্জ আসার পরে একটু জ্যাম কমবে, কিন্তু মনে তো হচ্ছে না। এই ধুলা বালু ঠেলে আগে যেতে হবে। এই জ্যামের কোনো শেষ নাই। মাঝখান দিয়ে যেতে হবে, কিছুটা রিস্কি, বাট উপায় নাই। এই ট্রাকের রাজত্ব আর ধুলার সমুদ্র পার হইতে হইলে একটু তো ব্রেভারি দেখাইতেই হবে, আর না হলে ধুলা খাইতে খাইতে এখানেই অসুস্থ হয়ে যাওয়া লাগবে। এই রে ভাই যে আসতেছে, পুরা উড়ায় টুরায় ধুলা। মাবুত থাক, এই ধুলার মধ্যে আর রেকর্ডিং না করি, কিছুটা চার্জ বাঁচায় রাখি, পরে কাজে দেবে। ভালো রাস্তায় গিয়ে আবার রেকর্ড করবো। আল্লাহ মাহবুদ, তারাবো গুল চত্বর পর্যন্ত পুরোটা রাস্তা জ্যাম, ধুলা, একেবারে বাজে অবস্থা। খুব কষ্ট হয়েছে এই রাস্তাটুকু আসতে। এখন যাত্রাবাড়ি পর্যন্ত রাস্তাটা আরামের, যাত্রাবাড়ি গিয়ে আবার জ্যাম পোহাইতে হবে। একদমই ভালো লাগতেছে না, শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে গেছে। এখন পর্যন্ত মিটারের কাটায় 62 কিলোমিটারের উপর হয়েছে। ইন্ডিকেটর এখনও ফুল শো করতেছে, তার মানে 1 লিটার তেল এখনও শেষ হয় নাই। এই ফাঁকা রাস্তা একটু মন ইচ্ছা মতো টানি। যাত্রাবাড়িতে জ্যাম শেষ করে একবারে মাওয়া এক্সপ্রেস হইতে গিয়ে আবার ক্যামেরা অন করবো। অবশেষে মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসলাম। যাত্রাবাড়ি থেকে জ্যাম ঠেলতে ঠেলতে এই গরমের মধ্যে রোজা রেখে খুব টায়ার্ড লাগতেছে। এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 80, নর্মালি আমি 70 থেকে 80-র মধ্যেই গতি রাখি। আজকেও এই পরিমাণ গতি রাখবো। এক্সপ্রেসওয়ে দিয়ে আমি কেরানীগঞ্জের আবদুল্লাপুর হয়ে রোহিতপুর, তারপরে রোহিতপুর থেকে নবাবগঞ্জের রোডে যাব। পুরাটা রাস্তাতেই আসলে তেমন কোনো জ্যাম নাই, কিন্তু জ্যাম না থাকলেও আমার শরীরে খুব বেশি এনার্জি অবশিষ্ট নাই। তো যেই কারণে ক্যামেরা একবারে ফুয়েল স্টেশনে গিয়েই অন করব। বর্তমানে 77 কিলোর উপরে চালানো হয়েছে, ফুয়েল এক দাগ শেষ হয়েছে। তেল ভরার পরে বুঝতে পারবো যে অরিজিনাল মাইলেজটা কত। রাস্তা যদিও সুন্দর, বাট বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না। ফুয়েল পাম্পে গিয়ে বাকি হিসাব নিকাশ করব। দেখা হবে ফুয়েল পাম্পে। মাওয়া এক্সপ্রেসওয়ে রোহিতপুর পার হয়ে আমরা এখন নবাবগঞ্জে যাওয়ার রাস্তায়। রাস্তাটার দুই পাশটা অনেক সুন্দর, বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত। ঢাকা শহরের সব পলিউশন সম্ভবত এই গাছপালাগুলাই শোষণ করে নেয়। এই রাস্তাটাতে আসলে বিশুদ্ধ বাতাস প্রাণ ভরে নেওয়া যায়। এই জন্য আমি এই রাস্তাটার নাম দিয়েছি হচ্ছে অক্সিজেন রোড। বাতাসটা একদম বুক ভরে নেওয়া যায়। ঢাকা শহরের যত পলিউটেড এয়ার লাংসের নিচে পর্যন্ত আমার মনে হয় এই রাস্তার বিশুদ্ধ বাতাস সেগুলো ওয়াশ আউট করে দেয়। যদিও সায়েন্টিফিক্যালি প্রুভেন না, কিন্তু আমার এটাই বিশ্বাস করতে ইচ্ছা করে। আজকে প্রায় 100 কিলোর উপরে চালানো হয়ে গেছে। ফুয়েল পাম্পে গিয়ে তেল লোড করব আর একটু পরেই। মাইলেজটাও আপনাদেরকে তখন দেখাই দিতে পারবো।
পাম্পে চলে আসছি। এটা টিকরপুরের একটা পাম্প, অ্যান মল্লিক পাম্প। এইখানের জন্য এটাই ভালো। ফুল করেন, ফুল করেন। আস্তে আস্তে। হয়েছে। ফুল কত? 1.429 লিটার। টোটাল চালানো হয়েছে 100.7 কিলো, আর ফুয়েল নিচে হচ্ছে 1.429 লিটার। তার মানে মাইলেজ পাইলাম প্রায় 70-এর কাছাকাছি। একটা ওয়াও লেভেলের মাইলেজ পাইলাম এবার। যদিও অনেকটা রাস্তা হাইওয়েতে, এক্সপ্রেসওয়েতে, মহাসড়কে চালায় আসছি, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় জ্যাম ট্যাম তো ঠেলতেই হয়েছে। ইন অ্যাভারেজ 70 মানে বহুত মাইলেজ, একদম আনএক্সপেক্টেড ছিল। কারণ টায়ার চেঞ্জ করার পরে আমি এত মাইলেজ আর কখনোই পাই নাই। ও আরেকটা কথা বলে রাখা ভালো, আমি আমার পিছনের টায়ারটা চেঞ্জ করছি। টায়ারটা চেঞ্জ করে একটু মোটা টায়ার লাগাইছি। টায়ারটা চেঞ্জ করার পরে আমার মাইলেজ কিছুটা ড্রপ করছে। আমি ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক মাইলেজ হিসাব করার চেষ্টা করছি। এইভাবে হয়তো অনেকটাই অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়, কারণ যেহেতু এটা এফআই ইঞ্জিন, এছাড়া আসলে আর কোনো ওয়ে নাই। কার্বোরেটর ইঞ্জিন হইলে হয়তো হাফ লিটার অকটেন নিয়ে সেক্ষেত্রে টেস্ট করা যাইতো। তারপরেও যদি আমি প্লাস মাইনাস হিসাব করে চিন্তা করি, মিনিমাম 65-এর উপরে তো মাইলেজ আসছেই। এত ভালো মাইলেজ আসলে অন্য কোনো স্কুটারে পাওয়া যায় কিনা বাংলাদেশে আমার ঠিক জানা নাই। হয়তো এটার চেয়েও ভালো মাইলেজ পাওয়া যাইতে পারে, তবে পাওয়া গেলে সেটা এক্সেসই সম্ভবত। তো যারা স্কুটারের মাইলেজ নিয়ে চিন্তিত, তাদের জন্য স্কুটারের মাইলেজ কীভাবে বাড়াবেন সেটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।